পেছন ফিরে চোখ বুজে মুচকি হাসলো। মনে মনে কতবার যে মাশাল্লাহ বলেছে তার হিসেব নেই। বউ সাজটা বোধহয় এই জন্যই জরুরি, যাতে করে বর তার বউকে সবচেয়ে সুন্দর রূপে দেখতে পারে। মুহূর্তেই আনানের মনে হলো বিয়ে যেভাবেই হোক না কেন, প্রত্যেকটা পুরুষের উচিত তার ব্যক্তিগত রমণীকে একবার হলেও বউ সাজে দেখা। তুরকে দেখার পর আনানের পেছনে ফিরে যাওয়ার ব্যাপারটা তুরের মন খারাপ হলো। বহুবার আয়নায় দেখেছে, কই এতটা তো বাজে লাগছে না, তাহলে পেছনে ফিরলো কেন? মন খারাপে মাথা নোয়ালো। লম্বা শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করে ফিরলো আনান। তুরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রুজরা গুটিয়ে নিল। গোলাপের তোড়া রেখে দ্রুত পায়ে তুরের সামনে দাঁড়ালো। তুরের মুখটা দুহাতে আদলে নিয়ে গভীর চোখে চেয়ে বলল, কি ব্যাপার, কি হয়েছে? মন খারাপ কেন? আমাকে বাজে লাগছে তাই না? অদ্ভুত তো, কে বলেছে বাজে লাগছে? তাহলে দেখে ওইদিকে ফিরলেন কেন? হাসলো আনান। আদরিনীর কপালে কপাল ঠেকিয়ে বলল, হুট করে এত সৌন্দর্য নিতে পারিনি দেখে পেছন ফিরলাম। রাগ করলে? হুম। আয়নার সামনে দাঁড়িয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো তুরকে। দুজন দুজনকে আয়নার মাঝে দেখছে। তুরের কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, দেখো কতটা সুন্দর লাগছে, একটুও বাজে লাগছে না, পারফেক্ট বধুয়া লাগছে। আমার তো ইচ্ছে করছে তোমাকে এই লাল টুকটুকে বধুয়া সাজে আমার সামনে বসিয়ে রাখতে। তুমি চুপটি করে বসে থাকবে আর আমি তোমাকে মুগ্ধ করে। ভীষণ লজ্জা পেল তুর। নিচের দিকে তাকিয়ে শাড়ির আঁচলে আঙ্গুল পেঁচিয়ে নিল। আজকাল বউদের লাজে রাঙা চেহারা দেখা মুশকিল। মেকআপের কৃত্রিম লালিমার আড়ালে অকৃত্রিম সৌন্দর্যটা ঢাকা পড়ে। যদিও তুরের পড়ল না, আনান বোধহয় এই জন্যই তুরের মুখে মেকআপ ছোঁয়াতে মানা করেছে, যাতে করে বউয়ের লাজটা তার চোখে পড়ে। তুরকে এভাবে দেখতে আনানের বেশ লাগে। এই ছোট ছোট মুহূর্তগুলোকে নিজেকে জীবন্ত মনে হয়। আয়নার মাঝে তাকিয়ে হাসলো আনান। লজ্জায় নুয়ে রাখা গালে আলগোছে ঠোঁট ছোঁয়ালো। চমকে তাকালো তুর। মুহূর্তটা অপ্রত্যাশিত হওয়াতে তুরের মনে হলো হৃদযন্ত্রটা কয়েক সেকেন্ডের জন্য তার কর্মক্ষমতা হারিয়েছে। অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি। 101টা গোলাপের তোড়া হাতে নিয়ে বের হলো তুর। তার পাশে আরেকটা হাত ধরে আনান দাঁড়িয়ে। এতক্ষণ সবাই তাদের পথ চেয়েছিল। দুজন বের হতেই ফুলের বর্ষণ শুরু হলো। তুর আচম্বিত চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে সব। ঘর থেকে বেরিয়ে বাগান অব্দি পুরো পথটাই গোলাপে পাপড়ি দেওয়া। তুর্কি স্পেশাল ফিল করানোর জন্য এমন কোনো পদক্ষেপ নেই যা আনন্দ নেয়নি। স্টেজের সামনে দাঁড়িয়ে মাদার ক্রিস্টোফার মেয়েকে দেখছেন। আজ সত্যি মনে হচ্ছে মেয়েটা বড় হয়ে গেছে। সে ছোট্ট তুর আজ ছোট্ট নেই, তাকে পূর্ণ নারী লাগছে। আলগোছে চোখ মুছে মেয়েকে জড়িয়ে ধরলেন। মাহবুব সাহেব ছেলের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে আছে। শাহানা বেঁচে থাকতে আনানকে এইভাবে হাসতে দেখেছিল। তার যাওয়ার পর লম্বা সময় ধরে ছেলেটা এভাবে হাসেনি। তিনি মনে মনে তুরে দীর্ঘায়ু কামনা করলেন। ধর্মমতে সবাইকে সাক্ষী রেখে আবারও তুর আনানের বিয়েটা সম্পন্ন হলো। খাওয়া দাওয়া শেষে ফটোশুট নিয়ে পড়েছে সবাই। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। ধীরে ধীরে মেহমান কমতে শুরু করলো। এর মধ্যে রয়ে গেছে মাহের বেস্ট 15, ক্যাথি, স্টেলা ও ম্যাথিউ। আড্ডায় হই হুল্লোড়, খাওয়া দাওয়া সব মিলিয়ে রাত 10টা। মাহের আনানের হাত ধরে বসে আছে। তার সাথে যোগ দিয়েছে আনানের বেস্ট 15 বাহিনী। মায়ের বন্ধুত্বের দোহাই দিয়ে বসিয়ে রেখেছে তাকে। আনান জানে এই ছেলে আঠার মতো, দোহাই ভেঙে চলে গেলেও তেমন একটা সমস্যা হবে না। কাল সকালে পাটি পেতে ছোটবেলার কথা বলে আধ ঘন্টা কাঁদবে, তারপর সব ঠিক হয়ে যাবে। এখন মূল সমস্যা তার এই 15 জনের বাহিনীটা। এরা যেভাবে ঘাড়ের উপর চেপে বসেছে, নামবে বলে তো মনে হয় না। অন্যদিকে আনানের রুমের দরজার সামনে বসে আছে ক্যাথি, স্টেলা, ম্যাথিউ আর জ্যোতি। ঘন্টা পেরিয়েছে, বর আসার নাম নেই। তুরকে লক করে রেখেছে সে কবে, না জানি ভেতরে পড়ে পড়ে ঘুমোচ্ছে কিনা। এ নিয়ে চিন্তিত ক্যাথি। জ্যোতি পায়ের উপর বসা মশাটাকে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে নিজেই চিৎকার দিয়ে উঠল। মশা মরেনি, তবে সে চরম ব্যথা পেয়েছে। ক্যাথি ম্যাথিউকে উদ্দেশ্য করে বলল, জিজু কই? তোর তো মনে হয় ঘুমাচ্ছে, যাও ডেকে আনো। এ নিয়ে পঞ্চমবারের মতো লিভিং রুমে যাচ্ছে ম্যাথিউ। তাকে দুই দলের পিয়নের কাজ করাচ্ছে ক্যাথি। নেহাত ভালোবাসে বলে, তা না হলে অনেক আগেই পালাতো। এবার আর নিচে নামলো না। মাথায় জোর দিয়ে বুদ্ধি খাটিয়ে সিঁড়ির উপর দাঁড়িয়ে বলল, আপনারা বসে বসে আড্ডা দিন। ওইদিকে বউ তার 3 বান্ধবী নিয়ে সাজানো খাটে ঘুমাচ্ছে। আমি গেলাম, আজ পাশের রুমটা আমার। দাঁড়ালো না ম্যাথিউ। কথাটা বলেই ছুটে পালালো। দুই ভ্রু উঁচিয়ে মাহেরের চেহারার অদলটা ভালো করে দেখছে আনান। আনানের এই চাহনিতে মাহের ঘায়েল। এই ঘাটতেরা ছেলেটার উঁচানো ভ্রু তার খুব চেনা।
এতক্ষণ বন্ধুত্বের দোহাই দিয়ে রাখলে এখন মনে হচ্ছে বিয়েতে আসাটাই ভুল হয়েছে। তৎক্ষণাৎ আনানের সঙ্গ ত্যাগ করলো মাহের। তার সাথে সরে দাঁড়ালো আনানের সৈন্যদলটাও। আনান শেরওয়ানি ঝেড়ে নবাব আর স্টিভকে উদ্দেশ্য করে বলল, 10 মিনিটের মধ্যে যার যার গার্লফ্রেন্ড সে নিয়ে যাও। আমাকে আর আমার বউকে একা ছাড়ো। বলার দেরি, নবাব আর স্টিভের দৌড় প্রতিযোগিতা শুরু করার দেরি। দরজার সামনে ঘাঁটি গেড়ে বসে থাকা 3 রমণীর সামনে তাদের নিজেদের ব্যক্তিগত মানুষগুলো ভিজে বেড়াল হয়ে দাঁড়িয়ে আছে। আনান 3 জনকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ টিপে হাসলো। সবচেয়ে বেশি হাসি পাচ্ছে নবাব আর স্টিভকে দেখে। তার সাহসী যোদ্ধা দুজনকে দেখতে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা সৈন্যের মতো লাগছে। আনান হাসি চেপে রেখে গলা ঝেড়ে বলল, তা শালিকারা, আপনাদের ডিমান্ড কি? 50,000 টাকা। স্টেলার কথা শুনে ক্যাথি বড় বড় চোখ করে তাকালো। জ্যোতি তো মুখ বন্ধ করতেই ভুলে গেছে। স্টেলার যে ডাকাতি করতে বসেছে সেটা দুজনের অজানা। 50,000 তাদের কল্পনাতেও ছিল না। ভেবেছিল 5-10 হাজার হলেই হবে। স্টিভ জোরপূর্বক হেসে বলল, স্যার আমাকে এখানে এর মধ্যে টানবেন না, নিয়ে আমার হাত দুর্বল। স্টিভের কথায় হেসে কুটি কুটি সব। শালিকারা, 50,000 একটু বেশি হয়ে গেল না? স্টেলা গলা খাকিয়ে বলল, একদিন এক দোকানদার বলেছিল তারা দাম চাওয়ার সময় একটু বেশি করে চায়, কারণ তর্কাতর্কি করে অর্ধেক হলেও পায়। লসই হয় না, বরং লাভ বেশি হয়। তাই 50,000 চাইছি, কমিয়ে 30 দিলেও চলবে। ক্যাথি কপাল চাপড়াতে চাপড়াতে শেষ। চালাকি করে বলেছে ভালো কথা, কিন্তু সামনের জনকে বলার কি দরকার সে চালাকি করেছে? এই মেয়ের মাথায় সত্যিই বুদ্ধি নেই। জ্যোতির মাথা ঘুরছে। জীবনে বেকুব অনেক দেখেছে, কিন্তু এমন বেকুব আজ প্রথম দেখছে। আনান স্টিভের দিকে তাকালো। স্টিভ হতভম্ব হয়ে তাকিয়ে আছে। অন্যরা একটা একটা মুখ চেপে হাসি আটকাচ্ছে। আনান শাহেদকে ইশারা করে। শাহেদ শপিং ব্যাগটা আনানের হাতে দিলে আনান সেটা স্টেলার হাতে দিয়ে বলল, এইটা সত্য কথা বলার জন্য। যদি কম থাকে? কম নেই, বরং আরো বেশি আছে। এখন সবাই সরো, আমাকে আমার বউয়ের কাছে যেতে দাও। ওড়না আর হিজাবটা খুলে রেখেছে তোর। নিত্য পরিহিত হিজাবগুলো হালকা হলেও এই হিজাবটা ভারী। হিজাব রেখে চুলগুলো উন্মুক্ত করে দিল। 101টা গোলাপে তেওড়াটা ক্যাথিকে দেওয়ার আগে একটা গোলাপ নিজের জন্য বাঁচিয়ে রেখেছিল। সেই গোলাপটাই কানের পেছনে গুজলো। কানে গোলাপ গুজে পুরো রুম ঘুরে ঘুরে দেখছে সে। ফুলের গন্ধে মোমো করছে রুম। তার মাঝে ছোট্ট ছোট্ট ফেরি লাইটগুলো মিটমিট করে জ্বলছে। রুম ছেড়ে বেরিয়ে পা রাখলো মিনি টেরেস। আজ অদ্ভুত এই অনুভূতির পেছনে ঢাকা পড়লো ভয়। রুমের চেয়ে টেরেসটা বেশি সুন্দর লাগছে। সুন্দর করে সাজানো আজ। ফুলের ভিড়ে কাজটা চোখে পড়ছে না। তার মাঝে জ্বালিয়ে রাখা মোমবাতিগুলো প্রায় শেষের দিকে। কিছু মোমবাতি ধিক ধিক করে জ্বলছে। এই বুঝি নিভে যাবে। আনান রুমে ঢুকে তুরকে দেখতে না পেয়ে পা বাড়ালো মিনি টেরেসের দিকে। তখন তোর নিভু নিভু করা মোমবাতিগুলো দেখছে। কাচের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে সে সুন্দর দৃশ্য অবলোকন করছে আনান। মানুষের জীবনে ভালোবাসাটা প্রয়োজন। তার চেয়ে বেশি প্রয়োজন এমন একটা সুন্দর মুহূর্ত, যে মুহূর্তে জগতের সব প্রয়োজনীয় কাজ অপ্রয়োজনীয় মনে হবে। যেমন আনানের মনে হচ্ছে। তোর ছাড়া তার সবকিছুই অপ্রয়োজনীয় লাগছে। ঝিরঝিরে বাতাস, তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। বর্ষা ঋতুর প্রথম বর্ষণ। হাত বাড়ালো তোর। চেষ্টা 2-1 ফোঁটা বৃষ্টি ছোঁয়া। বৃষ্টির বেগ বাড়বে বলে এগোলো আনান। তুরের বাড়িয়ে রাখা হাতখানা যত্ন করে হাতের মুঠোয় পুরে টেরেস ছেড়ে রুমে ঢুকে পড়ল। ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়। সেই দৃশ্য দেখছে তুর। তার পাশে হাত ধরে দাঁড়িয়ে আছে আনান। বৃষ্টির ফোঁটায় মোমবাতিগুলো নিভে গেছে। তুর সে আলো নিভে যাওয়া দেখলেও আনান দেখছে তুরকে। কানের পেছনে গুজে রাখা গোলাপটা পড়ে যাওয়ার জোগাড়। হাত বাড়িয়ে সেই গোলাপটাও পুনরায় গুজে দিল। তৎক্ষণাৎ ফিরে তাকালো তুর। নিভু নিভু আলো দেখতে এতটাই ব্যস্ত ছিল, ভালোবাসা মোড়ানো লোকটা তার চোখে পড়ল না। আজ তার চোখ জোড়া অন্যরকম। এক অদ্ভুত মুগ্ধতা বিরাজ করছে, যা দেখে চোখে হাসলো তুর। খসে পড়লো কানের পেছনে গুজে রাখা গোলাপটা। মাথা নোয়ালো নূর। আধো আলো আধো অন্ধকার। রিমিঝিমি বৃষ্টির সেতার। তুরের চেহারার আদলটা দেখার জন্য মাথা কাত করে হাসলো আনান। লজ্জায় নুয়ে পড়া তুর মাটিতে মিশে যাওয়ার জোগাড়। দেরি না করে মুখ লুকালো চওড়া বুকে। বাহুবন্ধনে আবদ্ধ হলো দূর। বাইরে বৃষ্টির ছন্দপতন। ঝুমঝুম শব্দে মুখরিত চারপাশ। প্রতীক্ষিত বর্ষণ, কারো ভালোবাসা, আবার কারো অপেক্ষার। স্নিগ্ধ ভোর দিয়ে দিন শুরু। বৃষ্টির পর প্রকৃতির নতুন রূপ দেখা দিয়েছে। তার সাথে লাজরাঙা স্নিগ্ধ দূর। আনন্দে মুখরিত আরো একটা দিন। রিসেপশন শেষ হওয়ার পরপরই সবাই সবার জীবনের কর্মব্যস্ততা দিনগুলো শুরু করে দেয়। আনান নিজেও ব্যস্ত হয়ে পড়ে।
তবে সময়ের সাথে আনানের ব্যস্ততম দিনগুলোর অনেকটা জুড়ে তুরের বিচরণ। পার হলো 2 মাস। বর্ষা ঋতু শেষ। বিকেলের আকাশ জানান দেয় এখন শরৎকাল। শরতের আকাশ পুঞ্জ পুঞ্জ সাদা মেঘে ভরা। নীল আকাশটায় এই সাদা মেঘের ভেলা দেখতে দেখতে উদাস হলো তুর। 2 দিন হলো বিছানা আর মিনি টেরেসের মধ্যেই সীমাবদ্ধ সে। একটুখানি অসুস্থ লাগছিল ঠিকই, তাই বলে ঘরে আটকে রাখবে? ডিভাইন থেকে উঠে দোলনায় বসলো। অভিমানে মুখ ভার করে আবারও আকাশ দেখায় মনোযোগী হলো। তুরের রিপোর্ট হাতে নিয়ে বসে আছে আনান। এই নিয়ে সপ্তমবারের মতো রিপোর্টটা দেখছে। যতবার দেখছে ততবার হাসছে। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আজ তার হাতে। পারলে এক্ষুনি উঠে তুরের কাছে চলে যায়। বাবা হওয়ার আনন্দটা বোধ হয় এমনই। এর মধ্যে কত কিছু ভেবে ফেলেছে হিসেব নেই। দেরি না করে বেরিয়ে পড়লো। হাতে এক গুচ্ছ গোলাপ, তার সাথে আদরিনীর পছন্দের সব কিছু। 2 দিনেই তার আকাশ সমান রাগ হয়েছে। অভিমানে বিছানা ছেড়ে মেঝেতে ঘুমানোর জোগাড়। আছে অভিমান না ভাঙালেই নয়। এর মধ্যে তুর ছাড়া তুরের প্রেগনেন্সির কথা সবাইকে জানানো হয়ে গেছে। এমন একটা খবর শোনার পর মাদার ক্রিস্টোফার বসে থাকতে পারলেন না। ম্যাথিউকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ক্যাথি মুখ ভার করে বসে আছে। তুর তো নেই, এখন স্টেলাও নেই। বেচারি তুরের কুবুদ্ধি শুনে বিয়ের পিড়িতে বসে গেছে। তার বিয়ের 1.5 মাস চলছে। এখন পুরো হ্যাভেন এরিয়া জুড়ে তার একার বিচরণ। স্টিভ মোবাইল হাতে নিয়ে বসে আছে। তার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে স্টেলা। তুরের প্রেগনেন্সির কথা শুনে তখন থেকে ভ্রুজোড়া গুটিয়ে এভাবে দাঁড়িয়ে আছে। স্টিভ মোবাইল রেখে জিজ্ঞেস করলো, কি সমস্যা, এভাবে দাঁড়িয়ে আছো কেন? স্টেলা ধপ করে স্টিভের পাশে বসে বলল, সমস্যা সমস্যা আমারও তুরের মতো বেবি লাগবে, এক্ষুনি, মানে এক্ষুনি। স্টিভের অবাক হওয়ার কথা হলেও অবাক হলো না। এই 1.5 মাসে এর থেকেও ভয়ঙ্কর কথা শুনে ফেলেছে। তাই শান্ত শীতল গলায় বলল, বেবি হচ্ছে গড গিফটেড। আমরা চাইলেই তো এখানে নিয়ে আসতে পারবো না। তাছাড়া তোমার অনেক আগেই তুরের বিয়ে হয়ে গেছে। ওর বেবি হওয়াটা স্বাভাবিক। জিসাস চাইলে আমাদেরও হবে। সত্যি? স্টেলা দুগালে হাত ছুঁয়ে বলল, একদম সত্যি। তাহলে তুরকে দেখতে যাবো। ঠিক আছে ঠিক আছে, চলো। মাহবুব সাহেবের সামনে 1 প্লেট মিষ্টি একটা করে মুখে পুড়ছে আর গুনগুনিয়ে গান গাইছেন। ইতিমধ্যে দোকানদার তার দোকানের প্রায় অর্ধেক মিষ্টি প্যাকেট করে ফেলেছেন। মাহবুব সাহেবকে গান গাইতে দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে ফেললেন, কি ব্যাপার মাহবুব ভাই, আজ এত খুশি? মিষ্টি খাওয়া, গান গাওয়া, আবার পুরো দোকানের মিষ্টি কেনা, ঘটনা কি? মাহবুব সাহেব গা কাঁপিয়ে হেসে বলল, মতি মিয়া, আমি দাদা হচ্ছি। আজ পুরো পাড়ায় মিষ্টি বিলি করো। সবাই জানবে আমি আর একা নই। আমার আঙ্গুল ধরে পুরো পাড়ায় চষে বেড়ানোর মানুষ আসছে। আমি দাদা হচ্ছি মতি। মাহবুব সাহেবের কথা শুনে মতি মিয়া প্রগাঢ় হাসলো। রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে আনান। 0.5 ঘন্টা হয়েছে দরজা খোলার নাম নেই। তোর দরজার সামনে বসে আছে। আজ সত্যিই দরজা খুলবে না। কত বড় সাহস তুরকে ধমকে আটকে রাখা। তোর কম যায় না। আনান যাওয়ার পর থেকে দরজা আটকে বসে আছে। এখন প্রায় 2টো বাজতেই চললো, তাও খুলছে না। এদিকে বেচারি খিদার চোটে চকলেট আর চিপসের প্যাকেট সব খালি করে ফেলেছে। তোর দরজা খুলছে না দেখে আনান মুচকি হেসে প্রেগনেন্সি রিপোর্টটা দরজার ওপাশে পার করে দিয়ে বলল, ঠিক আছে, দরজা খোলার দরকার নেই, তুমি বরং রিপোর্টটা পড়ে দেখো। দরকার নেই মানে? তাহলে খোলো। মোটেও খুলবো না। আপনি খারাপ, বেশি খারাপ, খুব খারাপ। হাসলো আনান। কোমলমতি গলায় বলল, খারাপ। এই খারাপটাই তোমার। এখন কথা না বাড়িয়ে রিপোর্ট দেখো, পরে না হয় দরজা খুলবে। তুরে রাগ হলেও রিপোর্টটা হাতে নিয়ে পড়তে লাগলো। কিছুক্ষণ চুপচাপ বসে হাট করে দরজা খুলে দিল। আনান তখনও হাসছে। সত্যি সত্যি? তুরের চপলা কণ্ঠে বলা কথা শুনে মাথা নেড়ে বলল, সত্যি সত্যি। এই ছোট্ট মেয়েটা কিছুদিন পর মা ডাক শুনবে। তোর রিপোর্টের লেখাগুলো পুনরায় পড়ে বলল, এখন আমি কি করব? বলুন কি করব? তুরের চোখ মুখে এক অদ্ভুত চঞ্চল ঠেকছে। এখন আমি কি করব? কথাটা শুনে উঠল আনান। আলতো হাতে তুরের দুগাল ধরে বলল, নিজের যত্ন নিবে, এখন তুমি একা নও। মাথা নেড়ে আনানের বুকে মাথা গুজল। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার। পুরো শরীর শিরশির করে কাঁপছে। মনে হচ্ছে ভালো লাগা খারাপ লাগার মাঝখানে আটকে আছে। কেন জানি বুকটা দুরু দুরু করছে। আনান তুরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আদরিনীর মুখের আদলটা দ্বিধাদ্বন্দ্বে ভরা। আনান জানতো এমন কিছুই হবে, তাই কিছুটা সময় তুরের পাশে থাকবে বলে এই সিদ্ধান্ত নিল। বিকেল হতেই পুরো বাড়িটা জমজমাট হয়ে উঠল। লিভিং এরিয়াটাকে মিষ্টির দোকান মনে হচ্ছে। শুধু যে মাহবুব সাহেব একা মিষ্টির দোকান উঠিয়ে এনেছে তা নয়,
মাদার ক্রিস্টোফার নিজেও একটা মিষ্টির দোকান খালি করে এসেছে। ক্যাথি তুরের জন্য চকলেট নিয়ে এসেছে। স্টেলা স্টিভকে জোর করে শপিং মলে নিয়ে জামা কাপড় তুলে নিয়ে এসেছে। স্টিভ বার কয়েক বারণ করেছে, স্টেলা শোনেনি। তার একটাই কথা, বেবি হলে প্রথম যে জামাটা পরবে সেটা যেন তার দেওয়া হয়। তাই আগাম জামা কাপড় কিনে হাজির। মায়ের আগ থেকে বলে রেখেছে আনানের ছেলে হলে তার মেয়ের জামাই বানাবে। বেচারা আনানকে এখন বেয়াই বলে ডাকছে। মজা দেখালা যদি সবার জন্য নাস্তা বানাচ্ছে, তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে ক্যাথি স্টেলা। মায়ের কিছুক্ষণ পর এসে আনানকে খোঁচা দিয়ে কথা বলছে। কি যেন বলছিস? এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার প্ল্যান নাই। আগে বউ বড় হোক, দুনিয়া দেখুক। এখন দেখছি সেই কথা 2 মাস না পেরোতেই বাবা ডাক শোনার জোগাড়। মায়ের কথায় বিরক্ত হলো না আনান, বরং মাথা চুলকে হেসে বলল, তোর কথা ভেবে এত কিছু? তুই না বলেছিলি মেয়ে বিয়ে দিবি? তাই তো এত তাড়াতাড়ি করে ছেলেকে দুনিয়াতে আনতে চাইছি। সময় থাকতে তাড়াতাড়ি বিয়েটা করে ফেল, তা না বাচ্চার মা খুঁজে পাবি না। তাদের এমন খোঁচাখুচি ভরা কথা শুনে লজ্জায় মাথা নোয়ালো দূর। লজ্জায় ইতিমধ্যে গালের দুটো পাশ থেকে গরম ভাব বের হচ্ছে। দূর থেকে তুরকে দেখছে আনান। সুখ বুঝি এমনই হয়। সে প্রথম দেখা, ঝগড়া করা, তুরের রেগে যাওয়া, তাকে অপছন্দের তালিকায় ফেলা, অদ্ভুত সব নাম দেওয়া। আর এখন কে জানতো সেই মেয়েটাকে ঘিরেই তার এত আয়োজন হবে? কে জানতো তার সবটা জুড়ে তুরের বিচরণ হবে? দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো মাস। ভালো খারাপ মিলিয়ে কাটছে দিনকাল। ঋতুরাজ বসন্ত প্রায় শেষের দিকে। যদিও বাগান দেখে বোঝার উপায় নেই। সে বাগানের একটা কোণে পেতে রাখা চেয়ারে বসে আছে তুর। উঁচু পেটে হাত রেখে চারপাশটা খুঁটিয়ে দেখছে। আনান কিছুক্ষণ পর জিজ্ঞেস করছে খারাপ লাগে কিনা। তুর সব প্রশ্নের তোয়াক্কা না করে অন্যদিকে তাকিয়ে আছে। আনান জানে এই মুহূর্তে তুরকে কিছু জিজ্ঞেস করে লাভ নেই। এই মুহূর্তে তার মুখ থেকে একটা শব্দ বের হবে না। এমনটা আজ নয়, প্রেগনেন্সির পর থেকে তুরের অদ্ভুত সব মুড সুইং হচ্ছে। রাগটা নাকের ডগায়, অভিমান চোখের কোণে। তার পছন্দসই কাজ না হলেই রাগ করবে। আর আবার একটু জোর করে কিছু খেতে বললে অভিমানে দু চোখ ভিজিয়ে বসে থাকবে। এই কয়েক মাসে সেই অভিমানের খুব সুন্দর পরিবর্তন হয়েছে। মাঝে মাঝে আনান গভীর চোখে তাকিয়ে থাকে। আগে থেকে অনেকটাই গুলুমুলু হয়ে গেছে। গায়ের রং আগ থেকে ফর্সা হয়ে গেছে। তার সাথে গালের দুপাশ আবছা গোলাপি। হাসি কান্না দুটোতেই বেশ আদুরি লাগে। উঁচু পেটে হাত রেখে হাঁটার সময় দৃষ্টি জোড়া স্থির করে তাকিয়ে থাকে আনান। আনানের সারা শব্দ না পেয়ে তাকালো তোর। আনানের হাত টেনে পেটের উপর রেখে বলল, দেখুন কেমন লাথি উষ্টা মারছে। নেহাত সহ্য করে আছি। বের হলে সব কটাকে বেধম পিটুনি দিব। তুরের কথা শুনে মুখ টিপে হাসলো। অতঃপর দুটো হাত তুরের পেটের উপর রেখে গলা খাকিয়ে কোমলমতি গলায় বলল, আমার আদুরিনীকে একদম কষ্ট দিবে না। ওর কষ্ট হলে বাবাই রাগ করবে। বাবাই তোমাদের মাকে একটু বেশি ভালোবাসে, বুঝলে? সো নো দুষ্টামি। তোর ভ্রজরা গুটিয়ে তাকিয়ে বলল, তোমরা মানে কয়টা? আমার তো মনে হবে 3-4টা। রাত হলে পুরো পেট জুড়ে দৌড়ে বেড়ায়, এই জন্য ঘুমোতে পারি না। আপনি তো ডাক্তার, আপনার কি মনে হয়? আনান মুখ টিপে হেসে বলল, 3-4টা, তাও আবার দৌড়াদৌড়ি করবে। গুড। ডাক্তারের বউ হয়ে এতটুকু জ্ঞান থাকা আবশ্যক। তোর মুখ ফেরালো, ভেংচি কেটে বলল, 4-5টা যাই হোক, আপনার মতো কোটটাই পরে প্যাকেট হয়ে না বের হলেই হয়। অমন হলে সবগুলো সুপার মার্কেটে দিয়ে আসবো। তুরের কথায় গা কাঁপিয়ে হাসলো আনান। আলগোছে তুরের মাথাটা বুকে জড়িয়ে হাসতে হাসতে বলল, এত আদুরে হতে কে বলেছে? কেউ বলেনি। আমি এমনিতেই কিউট পিউট, ছোট থেকে আদুরে। শুধু আপনার খুঁজে নিতে দেরি হয়েছে। লম্বা শ্বাস টেনে তুরের কপালে চুমু আটলো। চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, দেরি হয়ে গেছে। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে সবাই। তখন তুর ওটিতে। প্রেগনেন্সিতে কোনো প্রকার কমপ্লিকেশন না থাকলেও দূরের সঙ্গ ছাড়লো না আনান। বাইরে অনবরত পায়চারি করছে মাহবুব সাহেব আর মাদার ক্রিস্টোফার। দুজনের মধ্যে ঝগড়া লাগার জোগাড়। কে আগে কোলে নিবে সেটা নিয়ে বাকবিতণ্ড। এক বিদেশি নারীর বাংলা ভাষায় তর্ক বিতর্ক ব্যাপারটা সবাই একটু বেশি উপভোগ করছে। মায়ের নতুন বউ নিয়ে এসে হা করে তাকিয়ে ঝগড়া দেখছে। ক্যাথি ঝগড়া থামানোর চেষ্টা চালাচ্ছে। ম্যাথিউ একপাশে দাঁড়িয়ে ক্যাথিকে দেখছে। শাহেদ সহ আনানের বাকি সৈন্যরা এই ঝগড়া দেখে মিটিমিটি হাসছে। শেষ ঝগড়া থামে আনানের আগমনে। সার্জিক্যাল মাস্ক খুলে কিছু সময় মাহবুব সাহেবের দিকে তাকিয়ে বলল, এত ঝামেলা করছো কেন? এটা হসপিটাল, কোনো মাছের বাজার নয়। বাবা, তুমি হসপিটালের ডিরেক্টর হয়ে এমন করছো? লোকে শুনলে কি বলবে? মাহবুব সাহেব আমতা আমতা করে বলল,
আমার নাতিকে আগে আমি কোলে নিব। মাদার ক্রিস্টোফার কিছু বলবে তার আগে দুজন নার্স দুটো বেবি কোলে নিয়ে বের হয়। জুনায়েদ মুচকি হেসে বলে, এত ঝামেলা করার কি আছে, আপনাদের টুইন নাতি নাতনি হয়েছে। সবাই অবাক হলেও আনান আর জুনায়েদ অবাক হলো না। সবার এমন রিয়েকশনের জন্যই তো এত কিছু। এখন তুরের রিয়েকশন দেখার পালা। আনান টুইন বেবির কথা কখনো উল্লেখ করেনি, তবে 5 মাস থেকে তুরের ধারণা ছিল 3-4টা বেবি পেটের মধ্যে আছে। ওই 3-4টা মারামারির কারণেই তার রাত দিনের ঘুম হারাম হয়ে গেছে। সেন্স আসার পর বেচারি হয়তো দুটো বেবি দেখে আপসেট হবে। 3-4টা নয়, বরং দুটো মারামারিতেই তার ঘুম হারাম হয়েছিল। দূর থেকে বাচ্চা দুটোকে আলাদা রাখা হয়েছে। তাদের সম্পূর্ণ চেক আপ শেষ হলে তবেই কেবিনে দেওয়া হবে। এদিকে পুরো একটা ওয়ার্ড জুড়ে আনানের শুভকাঙ্ক্ষীতে ভরপুর। ডাক্তার লিসা সেদিকে তাকিয়ে মলিন হাসলো। তার জীবনে এখন অন্য কেউ থাকলেও আনানের সাথে কাটানো সময়গুলো এখন আক্ষেপ হয়ে দাঁড়িয়েছে। আক্ষেপ, তাকে না পাওয়ার আক্ষেপ। আনান কেন তাকে কখনো চায়নি সেই আক্ষেপ। সেদিন তোর আপসেট হয়নি, বরং অবাক চোখে বাচ্চা দুটোকে অনেকক্ষণ দেখেছিল। ছেলেটা তখন ঘুমিয়ে আর মেয়েটা পিট পিট করে তাকিয়ে আনানকে দেখছিল। তোরের ধারণা মেয়েটা তার বাবার মতো চতুর হবে আর ছেলেটা তার মতো শান্ত। এরপর দেখতে দেখতে ষড়ঋতুর 5মতম পালা বদল হলো। এই 5 বছরে বদলে গেছে অনেক কিছু। বদলে গেছে অনেকের জীবনের গল্প। নিঃসঙ্গ জীবনে পূর্ণতা পেয়েছে গুটিয়ে কয়েক, আবার কেউ পূর্ণতার প্রতীক্ষায় দিন গুনছে। বেস্ট 15-এর মধ্যে ব্যাচেলর সৈন্যগুলো এখন আর একা নয়। ধুমধাম করে ঢাকঢোল পিটিয়ে সবাই বিয়ে করে নিয়েছে। তার মধ্যে শায়দ নাটকীয়ভাবেই বিয়ে করেছে। দুনিয়াতে এত মেয়ে থাকতে তার পছন্দ হলো মাহেরের শালিকাকে। মেয়ের পরিবার মানবে কি মানবে না তার আগেই বেঁকে বসেছে মাহের। শেষে আনান মাহেরের আগের প্রেম কাহিনী নিয়ে ব্ল্যাকমেল করে তাকে দিয়ে প্রস্তাব পাঠায়। দু পরিবারের সম্মতিতে বিয়ে দেওয়া হলেও মাহের শাহেদের উপর ছুরি ঘোরানোটা বাদ দেয়নি। অন্যদিকে ক্যাথি এখনো পড়ালেখা নিয়ে ব্যস্ত। দুই পরিবারের মধ্যে কারো আপত্তি নেই, তারা চাইছে বিয়েটা হোক, কিন্তু ক্যাথি হ্যাঁ না কিছুই বলছে না। ম্যাথিউ মাঝে মাঝে কেঁদে ভাসানোর জোগাড়। তার মতে সবাই বিয়ে করে ছেলেপেলের হয়ে যাচ্ছে, শুধুমাত্র ক্যাথির জন্য সে জীবন যুদ্ধে পিছিয়ে পড়েছে। এ নিয়ে ক্যাথির সাথে সিরিয়াস আলাপ আলোচনার পর ক্যাথি চশমা ঠিক করতে করতে বলল, তুমি আমি কেউ পালাচ্ছি না, ধৈর্য ধরো, পড়ালেখা শেষ হোক। এই কথার পর ম্যাথিউ দুদিন দেবদাস হয়ে ঘুরেছিল। যদিও এসব দেখে ক্যাথিউ দায়সারা ভাব এড়িয়ে গেছে। ক্যাথিউ চায় বিয়েটা হোক, তবে ম্যাথিউর দিকটা ভেবেই দেরি করছে। সংসার জীবনে পদার্পণ করতে হলে ম্যাচুরিটির প্রয়োজন, যা বিন্দু পরিমাণ ম্যাথিউর নেই। ক্যাথি চায় ম্যাথিউ সংসারমুখী হোক, দায়িত্ব কাঁধে নেওয়ার পর শির দ্বারা সোজা করে কিভাবে দাঁড়াতে হয় তা শিখুক, তারপর না হয় বিয়ে করবে। এদিকে বোকা শোকা হলেও স্টেলাকে নিয়ে স্টিভ বেশ ভালোই আছে। 9-6 করে যে কোনো কঠিন ব্যাপারে বোঝানো যায়। তারাও একা নয়, তাদের ফুটফুটে একটা মেয়ে হয়েছে, তার বয়স কেবল 3। অন্যদিকে বউ বাচ্চা নিয়ে তুর আনানের সংসারটা জমজমাট। বাচ্চা দুটোর 1 বছর অতিবাহিত হওয়ার পর তুর পুরো দমে সংসারী হয়ে ওঠে। স্কার্টের সাথে টাকেইন করা শার্ট পরিহিতা মেয়েটা এখন শাড়ি আর সালোয়ার কামিজ পরে ঘুরে বেড়ায়। 12 হাতের শাড়িটা সামলাতে যে হিমশিম খেত, সে এখন 12 হাতের শাড়ির সাথে বাচ্চাদেরও সামলাচ্ছে। বুঝ বুদ্ধি উন্নতি হলেও উল্টোপাল্টা কথা মাঝে মধ্যে ঠিকই বলে ফেলে। অনেক কিছু বদলে গেলেও তার চঞ্চলা উৎকণ্ঠা স্বভাবের বদল হয়নি। মাঝে মাঝে আনান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। 19 বছর বয়সী চঞ্চলা কিশোরী মেয়েটা 5 বছরে এখন পূর্ণ নারী রূপে। তার সাথে হৃদয় ঝলসে দেওয়ার মতো রূপে পরিবর্তন হয়েছে। কে বলবে এই মেয়ের 5 বছর বয়সী দুটো বাচ্চা আছে? আনানের মুগ্ধতা বাড়লো বই কমলো না। দেখতে দেখতে বাচ্চা দুটো অনেক বড় হয়ে গেছে। বয়স 5 হলেও কথাবার্তা বুড়োদের মতো। তুর পারলে 3 বছর বয়সে দুটোকে স্কুলে দিয়ে দিত, কিন্তু তার পেরেছে কই? তাদের বাবা দাদা নানি তুরের কোনো কথাই তো কানে নেয় না। সবার আদরে বাদর হয়েছে দুটো। হাসপাতাল থেকে ফিরে বউ বাচ্চাদের নিয়ে সময়টা আনানের ভালোই কাটলেও তুরের পুরো দিনটা ভয়াবহ কাটে। মাহবুব সাহেব বাড়িতে থাকলে তাজরিয়ান আর আনায়াকে নিয়ে সময় কাটান। ওই সময়টা তুরের জন্য সবচেয়ে শান্তির সময় হলেও যেদিন মাহবুব সাহেব কোনো কাজে বের হয় ওই দিন তুর বাড়ি ছেড়ে পালানোর জোগাড়। তাজরিয়ান শান্ত শীতল স্বভাবের হলেও আনায়া ভয়াবহ স্বভাবের। তার ছোট দুটো পা কখনো থেমে থাকে না। তার সাথে মুখ আর হাত মেশিনের মতো চলে। পুরো বাড়ি লণ্ডভণ্ড করতে তার বড় জোর মিনিট 10 সময়ের প্রয়োজন। তুরের মতে তাজরিয়ান তার মতো শান্ত হলেও আনায়া একদম তার বাবার মতো চঞ্চল। যদি এই কথাটা শুধুমাত্র তুরের মনে হয়, তা না হলে আনায়া পুরোটাই তার মাকে গিলে বসে আছে।
আজ শুক্রবার, আনানের ছুটির দিন। ছুটির দিন সবার হলেও হানানের ছুটি জাগতিক সকল কাজ থেকে। শুক্রবার ফোন কল থেকে ছুটি, বন্ধু বান্ধব থেকে ছুটি, পেশেন্ট থেকে ছুটি, সবকিছু থেকেই ছুটি। এই ছুটিটা তোর দ্বারা ধার্য করা হলেও পর্যায়ক্রমে তাজরিয়ান আর আনায়াও জানে তাদের বাবা আজ ছুটির দিন। আজকের দিনে বাবাটা তাদের একান্তই নিজের। আজকের দিনে বাবার উপর কারো অধিকার নেই। শুক্রবার হলেও সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লো আনান। সেই থেকে তোর ভ্রুজোড়া গুটিয়ে রেখেছে। সব সার্ভেন্টদের বিদায় করে নিজ হাতে রান্না করছে। প্লেট বাটি একটার সাথে আরেকটার এমন সংঘর্ষ চলছে, পুরো বাড়ি বার কয়েক কেঁপে কেঁপে উঠছে। তাজরিয়ান মায়ের এমন রূপ দেখে চুপচাপ বসে আছে। সে জানে আজ বাবা কথার খেলাপ করেছে, তার মানে বাড়িতে মা ঘূর্ণিঝড় নিয়ে আসবে। তাই চুপ করে বসে আছে। আনায়া ঘুরে ঘুরে তার মাকে দেখছে আর প্রশ্ন করছে, মা পাপা কোথায় গেছে? মা পাপা এত বিজি বিজি কেন থাকে? মা পাপা বিজি থাকে তাহলে তুমি কি আর একটা বিয়ে করবে? শেষের প্রশ্নে চমকে তাকালো তোর। গুটানো ভ্রুজোড়া আরো গুটিয়ে নিল। গভীরভাবে চিন্তা করে বলল, তোদের এই পাপার অপেক্ষার চাইতে আরেকটা বিয়ে করে ফেলা ভালো। আজ এর শেষ দেখে ছাড়বো। আনায়া বুকে হাত গুজে মুখ ফুলিয়ে বলল, ঠিক আছে, আমিও তোমার সাথে নতুন পাপা খুঁজতে যাব। এই পাপা শুধু বিজি বিজি থাকে। তাজরিয়ান কপাল চাপড়াতে চাপড়াতে আনায়ার জামা কোনা ধরে টানতে টানতে লিভিং রুমে নিয়ে এলো। আনা, এগুলো ভালো কথা নয়। মা পাপার উপরে রেগে আছে, তুই এসব বলতে আরো বেশি রাখবে। আনায়া তাজরিয়ানের হাত ঝাড়া দিয়ে বলে উঠে, আপু ডাক, আমি তোর থেকে 1 মিনিটের বড়, আমার থেকে বেশি বুঝিস? তাজরিয়ান চুপচাপ সোফায় বসে পড়লো। তার বিরক্ত লাগে। মাহবুব সাহেব নাতি নাতি ঝগড়া দেখে হাসছেন। ওদের ঝগড়া বড়দের মতো, ওরা মারামারি খুব কম করে। ঝগড়ার মাঝে বাকবিতণ্ডতাটাই বেশি হয়। কখনো আদো আদো গলায় ইংরেজি ভাষায় ঝগড়া, আবার কখনো শুদ্ধ বাংলায় ঝগড়া। যদিও বাংলা ভাষায় ঝগড়াটা খুব কম হয়। বেশি রেগে গেলে দুটোতে মিলে ব্রিটিশদের মতো ইংরেজি বলা শুরু করে। বয়স 5 হলেও ইংরেজি ভাষাটা খুব ভালোভাবেই রপ্ত করে নিয়েছে। অবশ্যই এর সম্পূর্ণ ক্রেডিট মাদার ক্রিস্টোফারের। প্রায় 11টা বাজতে চলল। তুরাত তার পুত্র কন্যাকে গোসল করিয়ে তাদের দাদার কাছে রেখে কিচেনের দিকে ছুটল। মাহবুব সাহেব সোফায় বসে দ্য ডেইলি স্টার পত্রিকাটা জোরে জোরে পড়ছেন। তার পাশে বসে শুনছেন তাজরিয়ান। এই কাজটা মাহবুব সাহেব সবসময় করেন। যখনই পত্রিকা পড়েন তখন ইংরেজি পত্রিকা পড়েন এবং জোরে জোরেই পড়েন, যাতে করে তার নাতি নাতনি শিখতে পারে। তাজরিয়ান বাধ্য ছেলের মতো বসে শুনলেও এতক্ষণে আনায়া পুরো বাড়ি 5 বার সফর দিয়ে এসেছে। রোদে ঘামে পুরো শরীর ভিজে গেছে, তার সাথে গালের দুপাশটা আরো বেশি লাল হয়ে উঠেছে। তাজরিয়ান বেশ বিরক্ত হলো। তার বোন হয়ে আনায়া এতটা কেন কেয়ারলেস? বিরক্তে ভ্রুজোড়া গুটিয়ে নিল। সেন্টার টেবিল থেকে টিস্যু নিয়ে আনায়ার মুখ মুছে দিয়ে পুনরায় বসলো। তা দেখে মাহবুব সাহেব হাসলেন। তাজরিয়ান আনানের মতো গম্ভীর আর কেয়ারিং হলেও আনায়াটা পুরো তুরের মতো চঞ্চল স্বভাবের। তুর দুপুরে রান্না শেষ করে বের হলো। আনায়া মাকে দেখে তার দাদা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, দাদা ভাই, তোমার বউ নেই কেন? ওই দেখো, আমার পাপার একটা বউ আছে, তাহলে তোমার নেই কেন? মাহবুব সাহেব আনায়ার এহেন প্রশ্নে থমকালেন। বউ নেই কেন? এই উত্তর তাদের জানা, তাও জিজ্ঞেস করছে। তার মানে নিশ্চয়ই নাতনির মাথায় উল্টো পাল্টা কিছু ঘুরছে। পাশ থেকে তাজরিন বলল, দাদা ভাই রে, বউ দাদুমণি হয়। দাদুমণিকে আল্লাহ নিয়ে গেছে, তাই তো দাদা ভাইয়ের বউ নাই। আনায়া ভ্রু কুচকে আঙ্গুল তুলে বলল, Shut up, I didn't ask you. I asked my grandfather. Why are you answering? তাজরিন বেশ বিরক্ত হলো। তুর আর চোখে তাকিয়ে হিসিয়ে বলল, একদম ইংরেজের বাচ্চা হয়েছে। ABCD ঠিক করে চেনে না, কিন্তু ইংরেজিতে পটর পটর ঠিক ওই পারে। মাহবুব সাহেব চশমা খুলে রেখে আনায়াকে কোলে তুলে নিলেন। মাথায় জড়ানো ছোট্ট হিজাব খুলে চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, তোমার দাদা ভাইয়ের বউকে আল্লাহ নিয়ে গেছে। আনায়া থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, ওকে দাদা ভাই, ডোন্ট ওয়ারি, আমি তোমার জন্য আর একটা বউ নিয়ে আসবো। পাপার মতো তোমার বিয়ের ছবি তুলে রাখবো। মায়ের মতন রেড রেড শাড়ির মতো বউ হবে তোমার, ওকে? মাহবুব সাহেবের কাশি উঠে গেছে। তাজরিয়ান বিরক্ত ভঙ্গিতে গ্লাস ভর্তি পানি মাহবুব সাহেবের দিকে এগিয়ে দিয়ে আনায়াকে টানতে টানতে নিজেদের রুমে নিয়ে গেল। এদিকে তুর আনায়ার বলা কথাটা ভাবছে। লাল শাড়ির মতো বউ? মাহবুব সাহেব কাশতে কাশতে উঠে নিজের রুমের দিকে চলে গেল। নাতনিটা মান সম্মান সব শেষ করে দিবে। এই বয়সে বিয়ে, সর্বনাশ, লোকে ছিজি করবে যে।
রিসিভ করছে না দেখেও এ নিয়ে 17তম কল করলো তুর। রিসিভ করাটা জরুরি নয়, জরুরি হচ্ছে কল সংখ্যা বাড়ানো। সংখ্যা বেশি হলে অপর প্রান্তে থাকা ব্যস্ত লোকটা রাগের মাত্রা আন্দাজ করতে পারবে। 18তে থামলো তুর। মোবাইল খানা বিছানায় ছুঁড়ে ফেলে ওয়াশরুমে ঢুকে পড়লো। লম্বা সময় ধরে শাওয়ার নিয়ে বের হলো। শুক্রবার, শাড়ি পরার দিন, তাই পরনে কালো রঙের শাড়ি জড়ালো। লম্বা চুলগুলো বিছানায় ছড়িয়ে বসলো। মনের আকাশে তখনও মেঘের ঘনঘটা। ব্যক্তিগত লোকটা আজকাল লাগাম ছাড়া হয়ে পড়েছে। ভালোবাসাটা কমে যাচ্ছে না তো? বুকের বাঁ পাশে হাত রেখে গভীর নিঃশ্বাস ফেলে কান্না আটকানোর চেষ্টা করে। ঘড়ির কাঁটায় তখন একটায়। মাহবুব সাহেব নাতিকে নিয়ে মসজিদের দিকে ছুটলেন। এদিকে আনায়া মন খারাপ করে ছোট জায়নামাজটা নিয়ে তুরের সামনে দাঁড়িয়ে বলল, মা আমিও মসজিদে যাব। দাদা ভাই তাজরিয়ানকে নেয়, আমাকে নেয় না কেন? তাজরিয়ান একা একা জিলিপি নেবে, আমাকে দেবে না। পাপাকে বলো না আমাকে নিতে। একে তো মন খারাপ, দ্বিতীয়ত আনায়ার জিলাপির লোভে মসজিদে যাওয়ার কাহিনী। তুর বড় করে নিঃশ্বাস ফেলে বলল, পাপার দরকার নেই। নামাজ শেষে আমি আর তুই মসজিদের দরজা ধরে দাঁড়িয়ে থাকবো, তখন কেউ না কেউ ঠিক ওই জিলাপি দেবে। আনায়া ডাগর ডাগর চোখে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। মসজিদের দরজা ধরে দাঁড়িয়ে থাকবে ব্যাপারটা আনায়া মানতে পারছে না। সার্জিক্যাল মাস্ক খুলে বড় করে নিঃশ্বাস ফেললো আনান। মনে হচ্ছে কোমরের হাড় বেঁকে গেছে। তাড়াতাড়ি চেঞ্জ করে নিজ চেম্বারে ঢুকলো। চতুর্থবারের মতো ঘড়িতে সময় দেখে হতাশ হলেও মোবাইল ফোন হাতে নেওয়ার পর চেহারার রংটা বদলে গেছে। বাবার নাম্বার থেকে 5টি মিসড কল থাকলেও থুরজার নাম্বার থেকে 18টা মিস কল দেখে কলিজা কেঁপে ওঠার জোগাড়। 18টা মিস কল মানে আজ বাড়ির পরিবেশ ভয়াবহ। মিসেস রেগে আছে। রাগের মাত্রা স্বামীর বাড়ি ছেড়ে মায়ের বাড়ি চলে যাওয়ার মতো। সবার খাওয়া দাওয়া শেষ, বাকি আছে তুর। তার নাকি খেতে ইচ্ছে করছে না। মাহবুব সাহেব জোর করলেন না। ইচ্ছে না করার কারণটা তার জানা। ছেলে তার হাড়ে বজ্জাত হয়েছে। মেয়েটাকে নাড়া গেলে ছেলের খাবার হজম হচ্ছে না। তিনি মনে মনে ঠিক করে নিয়েছে আজ বাড়ি ফেরার পর ছেলেকে কঠিন হয়ে 2-4টে কথা ঠিকই শুনিয়ে নেবেন। এভাবে তো আর হয় না। তাজরিয়ান মায়ের রাগ বুঝলেও আনায়া সেদিকে এত খেয়াল নেই। সে দিব্যি মায়ের আঁচল ধরে ঘুরঘুর করছে। খাবার শেষে তাজরিয়ানকে নিয়ে বেরোলেন মাহবুব সাহেব। বাগানে বসে নাতির সাথে দুটো মনের কথা বলবেন। নাতনির সাথে কথা বলতে গেলে হাই প্রেশার নিয়ে ঘরে ফিরতে হয়, তাই তাকে তার মায়ের কাছে রেখে গেলেন। আনান বাড়ি ফিরেছে। মাহবুব সাহেব ছেলেকে ডাকলেন। তাজরিয়ান দাদার হাত ধরে তাকে কথা বলতে না দিয়ে বলল, পাপা আজকে মা অনেক রেগে আছে, অনাও খুব রেগে আছে। আনা মাকে বলেছে তুমি বেশি বিজি থাকো, তাই আর একটা বিয়ে করে নতুন পাপা আনতে। মা রাজি হয়ে গেছে। দাদা ভাইয়ের কথার পরে শুনবে, তুমি আগে তাড়াতাড়ি যাও। আনানের মাথা ঘুরছে। ছেলে বলছে মানে প্রতিটা কথা সত্য। মেয়েটা নিজের পাপার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। একদম মায়ের মতো কুটিল বুদ্ধি সম্পন্ন হয়েছে। আল্লাহ জানে আজ কপালে কি আছে। ছুটলো আনান। এই মুহূর্তে মা মেয়ে দুটোকে আলাদা রাখতে হবে। দুটোতে একসাথে আছে, তার মানে জীবন তেজপাতা হতে দেরি নেই। মিনিটের এসে থাকা ডিভাইনের দু প্রান্তে মা মেয়ে বসে আছে। মাঝখানে ফাঁকা জায়গাটাতে তুর চুল ছেড়ে রেখেছে। আনায়া মায়ের চুল নিয়ে দুষ্টুমি করতে করতে বলে উঠে, মা পাপা আগেও এত বিজি বিজি ছিল, পাপা এত বিজি বিজি কেন? তুরের বিরস মুখে জবাব, আগেও এমন ছিল। পাগল, কিপটে, হাড়ে বচ্চত, প্যাকেট করা নান রুটি ছিল। মিথ্যা বলতো আর চোখে ডাক্তার লিসাকে দেখতো। এখনো হয়তো ওই এক বাচ্চাওয়ালা সেই লিসাকেই দেখছে। আনায়া ছোট ছোট 2 হাত দিয়ে মুখ চেপে বলল, মা নানু তোমাকে নান রুটির সাথে বিয়ে দিয়েছে কেন? আর কেউ ছিল না মা? আর একটা পাপা কেন খোঁজেনি? দেয়ালে হেলান দিয়ে মা মেয়ে বলা কথাগুলো শুনে নিজের মুখের ভাষা হারালো আনান। কাকে কি বলবে? যেখানে ঘরের শত্রু বিভীষণ, নিজ মেয়েটাই বাপের বিরুদ্ধে চলে গেল। বিনা বাক্য ব্যয়ে বউ আর মেয়ের সামনে দাঁড়ালো আনান। আমার পিঠ পিছে এত কিছু। আনায়া আর তুর একসাথে মুখ ঘুরিয়ে নিল। আনান পুনরায় বলল, শুনলাম তুমি তোমার মেয়ের আইডিয়াতে বিয়ে করছো। আমরা নতুন পাপা আনবো। তুমি শুধু বেশি বেশি বিজি বিজি থাকো, নতুন পাপা বিজি থাকবে না। মেয়ের কথায় ভ্রুজোড়া গুটিয়ে নিল। মেয়েটা তার মায়ের কার্বন কপি হয়েছে। চেহারা, কথাবার্তা, তার রাগের ধরন সবটাই মায়ের মতো। বুদ্ধিটাও মায়ের মতো। আনান ভেবে পায় না যমজ ছেলে মেয়ের মধ্যে এতটা পার্থক্য কি করে হয়। লম্বা শ্বাস টেনে মেয়ের পাশ ঘেঁষে বসলো। তোর তখন আর চোখে বাপ বেটিকে দেখছে। আনান পাশ ঘেঁষে বসায়, আনায়া সরে বসে।
মেয়ের রাগ দেখে মুখ টিপে হাসলো, গলা খাকিয়ে বলল, ছোট্ট মায়াবতী, পাপা রিয়েলি রিয়েলি সরি, আর কখনো এমন হবে না। তোর দুপধাপ পা ফেলে রুমে চলে গেছে। তপ্ত নিঃশ্বাস ফেললো আনান। আনায়া মায়ের পিছু ছুটবে তার আগেই কোলে তুলে নিল আনান। আনান আদুরে গলায় বলল, ছোট মা, আগে পাপার কথা শোনো। হুম। সকাল সকাল পাপার ফোনে একটা ইম্পর্ট্যান্ট কল আসে। হসপিটালে একটা আঙ্কেল খুব খুব বেশি অসুস্থ হয়ে পড়ছিল। পাপা না গেলে আঙ্কেলটা আকাশের তারা হয়ে যেত। আনায়া থুতনিতে আঙুল ঠেকিয়ে চিন্তিত গলায় বলল, ওকে পাপা, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু হসপিটাল তো বড়, ওখানে অনেক অনেক ডাক্তার আঙ্কেল থাকে, তুমি কেন গেলে? মেয়ের যুক্তির অভাব নেই, মায়ের মতো প্রশ্নের সাগর। অবশেষে বলল, বড় হসপিটালে কার্ডিওলজিস্ট যারা ছিল সবাই তখন অন্যদের অ্যাটেন্ড করছিল, তাই তো পাপা ছুটে ওই অসুস্থ আঙ্কেলটাকে বাঁচাতে গিয়েছে। পাপা না গেলে বলো কি হতো? আনায়া মাথা নেড়ে বলল, আমার পাপা সুপারম্যান, সুপারম্যান সবার প্রবলেম ঠিক করে দেয়। ওকে পাপা, আমি আর রেগে নেই। আই এম সরি অ্যান্ড আই লাভ ইউ পাপা। আনান মেয়ের কপালে স্নেহের পরশ বুলিয়ে বলল, আই লাভ ইউ টু মাই প্রিন্সেস। এখন তোমার মা যে রেগে আছে, পাপার সাথে কথা বলছে না, রেগে একদম রেড রেড হয়ে গেছে। আনায়া তার বাবার কোল থেকে নেমে ফুলের টপ থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিল। আনানের হাতে গুজে দিয়ে গালে আঙ্গুল ঠেকিয়ে বলল, ভাবিসি রেগে নেই, কিউট পিউট ফুল দিয়ে কিউট পিউট করে সরি বলো, দেখবে রাগ একদম ফুস হয়ে গেছে। আনায়া আর দাঁড়ালো না, এক ছুটে মিনি ট্যারেস থেকে রুমে চলে গেল। বিকেল গড়িয়ে সন্ধে, আর সন্ধে গড়িয়ে রাত। আনান বউয়ের রাগ ভাঙানোর চেষ্টা তখনও চালিয়ে যাচ্ছে, যদিও বউ তাকে দেখেও না দেখার ভান করে ছেলে মেয়ে নিয়ে ব্যস্ততা দেখাচ্ছে। মাহবুব সাহেব সন্ধ্যায় বেরিয়ে প্রায় রাত 10টায় ফিরলেন। আসার সময় হাতে করে দুটো প্যাকেট আনতে ভুললেন না। প্যাকেট দুটো নিয়ে চুপিসারে রুমে ঢুকে দরজা আটকে দিলেন। এদিকে তাজরিয়ান আর আনায়া মাহবুব সাহেবকে দেখে ফেলেছে। তারা জানে দুটো প্যাকেটের মধ্যে একটা প্যাকেট তাদের জন্য বরাদ্দ করা। আনানের নজর এড়িয়ে দুজন পড়ার টেবিল থেকে চুপচাপ বেরিয়ে পড়ল। ছেলে মেয়ে দুটোর লুকোচুরি আনানের নজর এড়ালেও তুর ঠিকই দেখে ফেলেছে। তুর ভালো করে জানে এই মুহূর্তে বিচ্ছু দুটোকে পড়ার টেবিলে বসিয়ে রাখার চেষ্টা করা বৃথা। এই সময়টা তারা তাদের দাদা ভাইয়ের সাথেই কাটাবে। দীর্ঘশ্বাস ফেলে আনানের কথাগুলো শুনেও না শোনার ভান করে বেরিয়ে পড়ল। লোকটাকে এই শিক্ষাটা না দিলেই নয়। আনান বেচারা জানে তার ভুল কোথায়। বউকে না জানিয়ে বের হওয়াটাই তার কাল হয়েছে। আজকের ঘটনার পর আনান মনে মনে কঠিন প্রতিজ্ঞা করেছে, হসপিটাল তো অনেক বড় ব্যাপার, সেখানে যাওয়ার সময় তো বলে যাবেই, তার সাথে ছোট ছোট ব্যাপারগুলো বউকে জানিয়েই করবে। যেমন বাথরুমে যাওয়া কিংবা মিনি ট্যারেসে পা রাখা। আল্লাহর দেওয়া নেয়ামত এই অভিমানী বউ। এই নিয়ামত বুক ফিরিয়ে নিলেই সমস্যা। নাতি নাতনি দুটোর হাতে চকলেটের প্যাকেট দিয়ে অন্য প্যাকেটটা তুরের হাতে দিলেন। তুর প্যাকেটটা দেখা মাত্রই বুঝে ফেলেছে এতে কি আছে। মুচকি হেসে বলল, বাবা, তোমার মনে আছে? মাহবুব সাহেব তুরের মাথায় স্নেহমাখা হাত রেখে বলল, অবশ্যই মনে আছে, অনেকদিন পর আমার মেয়ে ফুচকা খাওয়ার কথা বলেছে। আমি বাবা হয়ে মনে রাখবো না? তাড়াতাড়ি প্লেটে সাজিয়ে নাও মা, ওই হুলো বেড়ালটা দেখলে আবার নাক ফুলাবে। মাহবুব সাহেবের কথা শুনে খিলখিল করে হেসে উঠল তুর। আনানকে হলো বিড়াল বলছে দেখেই তার হাসি পাচ্ছে বেশি। লুকিয়ে চুরিয়ে সবটা দেখলেও সামনে এলো না আনান। দূর থেকে তাদের বাবা মেয়ের ভালোবাসা দেখে বুক ফুলিয়ে শ্বাস নিল। তুরের সাথে সংসার জীবনের এতগুলো বছর পেরিয়েছে, আজ অব্দি কখনো মনে হয়নি তুরকে ভালোবাসা কিংবা বিয়ে করার সিদ্ধান্তের মধ্যে কোনোটাই ভুল ছিল। প্রতিবারই মনে হয়েছে তুরকে বিয়ে করা তার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তের মধ্যে একটি, যার মধ্যে বিন্দু পরিমাণ ভুল নেই। রাতের খাবার শেষে তাজরিয়ান আর আনায়াকে ঘুম পাড়াচ্ছে তুর। এর মধ্যে টপকালো আনান। তাজরিয়ান আর আনায়া মুচকে মুচকে হাসছে। বাবা মায়ের এমন খুনসুটি ঝগড়া তাদের বেশ লাগে। আনায়া মায়ের বুকে মুখ লুকিয়ে বিড়বিড় করে বলল, মা তুমি যাও, আজ পাপা গল্প বলবে। মেয়ের কথা শুনে বাঁকা হাসলো তুর। তার এই অতিশয় ভদ্র বাচ্চা দুটোকে গল্প শোনানোর চাইতে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করে দেওয়া সহজ। মেয়ের কথায় তাদের বিছানা ছাড়লো। এদিকে আনান বাচ্চা দুটোর খপ্পরে আটকে গেছে। দুটোকে দুই বাহুতে নিয়ে বিছানার মাঝ বরাবর শুয়ে আছে। এই মুহূর্তে তাদের সাথে আলোচনার কোথা থেকে শুরু করবে বুঝে পাচ্ছে না, পাবেই বা কি করে। পুরো মাথা ভর্তি তাদের মায়ের চিন্তা। তাজরিয়ান চোখে ঘুম ভর করলেও আনায়া ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আনান মেয়ের কপালে চুমু দিয়ে বলল, ঘুম নেই চোখে?
ওহো পাপা, আমার চোখে ঘুম নেই। মা বলে আমি হুতুম প্যাঁচা, তাই নাকি চোখে ঘুম থাকে না। পাপা, হুতুম প্যাঁচা কেমন হয়? হুতুম প্যাঁচা কি আমার মতো কিউট পিউট? মেয়ের প্রশ্ন শুনে উত্তর দিবে কি দিবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এমন একটা প্রশ্ন, সত্য বললেও সমস্যা, মিথ্যা বললেও সমস্যা। আনান গলা ঝেড়ে বলল, দেখো তোমার অভ্যেস হুতুম প্যাঁচার মতো হলেও তুমি হুতুম প্যাঁচা নও। তাহলে পাপা, হুতুম প্যাঁচা কি দেখতে পচা? মা আমাকে পচা বলেছে। আনান পড়েছে মহাবিপাকে। বেচারা পারে না কেঁদে ভাসাতে। না মা, পচা না। সবাই সবার মতো সুন্দর। আল্লাহ সবাইকে সুন্দর করে তৈরি করেছে। হুতুম প্যাঁচাও সুন্দর, তবে তার চাইতে আমার ছোট্ট মায়াবতী বেশি সুন্দর। ওকে পাপা। পাপা দেখো, তাজরিয়ান ঘুমোচ্ছে, ও বেশি ঘুমায়। বেশি না, তাজরিয়ান তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি ওঠে। তোমার দাদা ভাইয়ের সাথে মর্নিং ওয়াকে যায়, তুমি যাও? না, আমার চোখে ঘুমু ঘুমু পাই, এই জন্য আমি পড়তে পারি না পাপা। আনান জানে মেয়েটা তার মায়ের মতোই পড়াচোর হয়েছে। পড়তে বসলে ঘুম, মাথা ব্যথা, পেট ব্যথা, চোখে কম দেখা সবটাই তার একসাথে হয়। এই মেয়েকে পড়ালেখা কি করে শেখাবে সেটা নিয়ে বেশ চিন্তিত সে। পড়ালেখা করতে হবে মা, পড়ালেখার খুব প্রয়োজন। পড়ালেখা না করলে আমার এই ছোট্ট মায়াবতীকে সবাই কত কথা শোনাবে, পাপার তো শুনেই কষ্ট হবে। আনায়া ঘুমো ঘুমো চোখে তার পাপার পেট জড়িয়ে ধরে বলল, মা বলেছে বেশি বেশি পড়ালেখার দরকার নেই, অনলি ক্লাস 10 পাপা। এরপর তোমার মতো আমাকে একটা রাজকুমার এসে নিয়ে যাবে। মেয়ের কথা শুনে আচম্বিত হলো। কিছু জিজ্ঞেস করবে তার আগে দেখলো মেয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়েকে শুইয়ে উঠিয়ে পড়লো। যেমন মা তেমনই মেয়ে। অনলি ক্লাস 10, রাজকুমার। হনহনিয়ে বেরিয়ে পড়লো। আজ তোরকে না জিজ্ঞেস করলেই নয়। বয়স 5 হয়নি, এখন থেকে পড়াচুরি শেখাচ্ছে। যতটা সাহস নিয়ে রুমের উদ্দেশ্যে বেরিয়েছে, রুমের চৌকাঠের সামনে দাঁড়িয়ে ঠিক ততটাই ভয় নিয়ে রুমের ভেতরে পা রেখেছে। আনান তুরকে নয়, বরং তুরের রাগটাকে ভয় পায়। তুরের কথা না বলা, বুকে মাথা না রেখে ঘুমানো, ছোট ছোট আবদার না করা, অবান্তর গল্পগুলো না শুনতে পাওয়া, তার চেয়ে বেশি ভালোবাসা কমে যাওয়ার ভয়। প্রত্যেক পুরুষ তার ব্যক্তিগত রমণীকে ভয় পায়, ভালোবাসা কমে যাওয়া কিংবা না পাওয়ার ভয়। ঘুমায়নি তুর। আনান ছাড়া তার ঘুম আসবে না, তাও উল্টো দিকে মুখ করে চোখ বুজে শুয়ে আছে। তার মৃদু নড়চড় ঈষৎ আলোতেও দৃশ্যমান। হাসলো আনান। রাগ অভিমান রুমের বাইরে রেখে তুরের কাছে ঘেঁষে শুয়ে পড়ল। আলগোছে দু হাতে টেনে তুরের মাথাটা বুকে জড়িয়ে নিল। মৃদু হাসলো তুর। শত রাগ অভিমানের পরেও জায়গাটা তার একান্তই ব্যক্তিগত। আদরিনী চুলে বিলি কেটে দিতে দিতে বলল, আমার ব্যক্তিগত রমণী, শোনো, রাগ অভিমান অভিযোগ সব করেছো, ঠিক আছে। এর বেলায় তোমার 7 খুন মাফ। পুরো দিন তোমার সব রাগ অভিমান মেনে নিলেও সন্ধ্যার পরে এই সব রাগ অভিমান চলবে না। আমি আমার ব্যস্ততম ইট পাথরের শহর ছেড়ে সন্ধ্যায় তোমার নিরে শান্তির খোঁজে আসি, তখনও তুমি রেগে কেন বলো তো? নিরুত্তর তুরের ঠোঁটের কোণে হাসির রেখা। দুহাতে প্রসারিত করে জড়িয়ে ধরলো আনানকে। তার বুকে মাথা রেখে শান্ত শীতল গলায় বলল, রেগে নেই, রাগ পড়েছে সে কবে। আপনার উপর আবার রাগ বেশিক্ষণ টেকে না। বোধহয় আপনি মিষ্টি ভাষী, তাই। শব্দ করে হেসে উঠল আনান। বোকাশোকা বউটা চালাক হয়েছে। তার গুমট মুখের আড়ালে আমাকে জ্বালানোর ফোন দিয়ে এটেছে। আমি রেগে আছি, এখন ঘুমাও তুমি। তোর মাথা উঁচু করে বলল, রেগে নেই জানি, তবে কি আজকেও ঘুম পাড়িয়ে সিক্রেট ভিলায় যাওয়ার ফোন দিয়ে আসছেন? শুনুন মাফিয়া সাহেব, ওসব আর হচ্ছে না, অন্তত আজ যেতে দিব না। তোর কথা শুনে চমকে উঠল আনান। লাইট জ্বালাতে চাইলেও তোর হাত ধরে আটকে ফেললো। আধো আলোতে আনানের অবাক দুটো চোখ তোরের দৃষ্টিগোচর হলো। তোর আনানের বুকে মাথা রেখে বলল, একটা সময় বোকা ছিলাম, এখনো আছি, তবে অতটাও নই। সংসার জীবনের প্রায় 6 বছর হয়ে আসছে। যার সাথে এতগুলো দিন পার করছি তার সম্পর্কে জানবো না? শুনুন, এই তোর আপনার পুরো হৃৎপিণ্ড দখল করে আছে সেই কবে থেকে, তাই আপনাকে জানাটা এতটাও কঠিন কিছু নয়। আনান অবাক হয়ে তুরের কথা শুনছে। তুর এসব জানলো কখন সেটাই ভেবে পাচ্ছে না। মিস্টার হাজবেন্ড, এত ভেবে কি করবেন? বউ হয়ে আপনার, আমার কাছে আপনি এবং আপনার সকল সিক্রেট কথাগুলো সেফ। তা কখন জানলে? যদি বলি আরো 4 বছর আগে। কি? হ্যাঁ। আমাকে বলনি কেন? কেন বলবো? জানার পর রাগ হয়নি তোমার? কেন রাগ হবে? এই যে শুনলে আমি কোনো সাধারণ ব্যক্তি নই, আমি ভয়ঙ্কর একজন মানুষ, যে মানুষ মারতেও দুবার ভাবে না। রাগ হয়নি, বরং
মনে হয়েছিল আপনি আমার জন্য একদম পারফেক্ট। তবে হ্যাঁ, অবাক করার ব্যাপার, ভয়ঙ্কর লোকটা আমাকে ভয়ঙ্কর ভালোবাসে। সেজন্য ভাবলাম ভয়ঙ্কর হোক, তবুও ভালোবাসবো তাকে। তাই তার 7 খুন মাফ। আনান মুচকি হেসে বলল, তা ঠিক। তো মাই লাভলি ওয়াইফি, এই নিয়ে আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নেই। তোমার নেই, আমার আছে। তুমি মেয়েকে পড়ালেখা নিয়ে কি বলেছো? কখন? অনলি ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করতে, এরপর আমার মতো কোনো রাজকুমার নিয়ে যাবে, এইসব বলনি? হ্যাঁ বলেছি, ঠিকই তো। এত পরে কি করবে? বরং 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করিয়ে বিয়ে দিয়ে দিব। তা রাজকুমার কই পাবে? আপনার বেস্ট 15 আছে না? সাদাব, মুহিত, নীরব, ফরহাদ ভাইয়া, এদের ছেলে আছে। সবাই আনায়ার 1-1.5 বছরের বড়। তার চেয়ে বড় কথা, সবাই কিউট পিউট। আপনি ওদের ভালো করে পড়ালেখা করতে বলুন। ওদের মধ্যে একজনের সাথে আনায়ার বিয়ে দিব, তাহলে মেয়েটাকে দূরে পাঠাতে হবে না, কাছে কাছে থাকবে। তুরের আইডিয়া শুনে আনান হতবাক। মেয়েকে স্কুলের চৌকাটে পা রাখানোর আগে শ্বশুরবাড়ির চৌকাট ঠিক করে ফেলেছে। অবাক, হতবাক, আশ্চর্য, আচম্বিত, এই সব শব্দ আনানের কাছে কম পড়ছে। এই নিয়ে আরো একটা কথাও বলল না। লম্বা শ্বাস টেনে তুরের মাথায় হাত বুলিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করি? হুম। কখনো মনে হয়েছিল আমার থেকে বেটার কাউকে তুমি ডিজার্ভ করতে, যেমন ধরো নুসাইব? কখনো মনে হয়নি। আমার মনে হয় বেস্ট কাউকে পাওয়ার পর কেউ বেটারের আশা করে না। রইল কথা নুসাইবের, তিনি আমাদের মাঝে নেই। যদি থাকতো তাও আমার কাছে আপনি প্রথম আর আপনি শেষ। তার ভালোবাসা একপাক্ষিক ছিল আনান। সে আমাকে ভালোবাসতো, আমি তাকে নয়, বরং আপনাকে ভালোবাসি। নুসাইব মানুষটাকে আমি শ্রদ্ধা করি, একজন আদর্শ মানুষ হিসেবে দেখি। তার প্রতি আমার অনুভূতিগুলো কখনো ভালোবাসার রূপ নেয়নি, তবে আমি তার ভালোবাসাটাকে সম্মান করি, তার ত্যাগটাকে সম্মান করি, ব্যাস, আর কিছু নয়। তুরের বলা প্রত্যেকটা বাক্য শুনে মৃদু হাসলো আনান। কয়েক মিনিটের নীরবতা ভেঙে আলগোছে তুরের গালে হাত রেখে বলল, ভালোবাসি। তুরের চোখের পল্লব ভারী হয়ে এসেছে সেই কবে, যার দরুন এই মুহূর্তে চোখ খুলে রাখা দায় হয়ে পড়েছে। তাই আধ খোলা চোখে জবাব দিল। আছড়ে পড়া তপ্ত নিঃশ্বাস বলছে তার চোখের তন্দ্রা ভর করেছে। তুর ঘুমে বিভোর হয়ে এলেও আনান জেগে। বিগত 6টা বছর তার চোখের সামনে ভেসে উঠল। তুরের সাথে সংসার জীবনের শুরুটা ব্যস্ততম ছিল প্রাণের সংশয়। সেই সময়টা পেরোতে না পেরোতেই তুরের অসুস্থতা। লম্বা সময়টাতে লোকমুখে হাজার কথা শুনেছে আনান। তুরকে ছেড়ে দেওয়ার কথাও শুরু করে পাগল বলে আখ্যায়িত করা কোনোটাই বাদ যায়নি। হাল ছাড়েনি সে। সবার বলা কথাগুলো শুনে হতাশ হয়নি, বরং বুকের বাপাশে হাত রেখে বারবার বলেছিল, তবুও ভালোবাসি। সেই সময়টার কথা ভাবতে ভাবতেই চোখ বুঝলো। হাতের বাঁধন শক্ত করে তুরের কপালে চুমু এঁকে দিল। আনান জানে জীবন এখানেই শেষ নয়, সামনে হয়তো দীর্ঘ সময় অপেক্ষা করছে। সেই সময়টাতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না এমনটা নয়, তবে সেই সময়টাতেও আনান তুরকে এইভাবে আঁকড়ে ধরে রাখবে, এইভাবে বুকের বাপাশে চেপে ধরে বারংবার বলবে, তবুও ভালোবাসি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।